নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই বাড়িতে আছো, সুস্থ আছো। আগের দিন তোমাদের পড়ানো হয়েছিল পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, আর আজকে তোমাদের পড়ানো হবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা। এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো যে সম্পদ কাকে বলে, অর্থাৎ সম্পদ কি? প্রকৃতির যে সমস্ত উপাদান মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়, অর্থাৎ মানুষের চাহিদা মেটায়, অভাব পূরণ করে, সেটা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কাকে বলে? প্রকৃতির যে সমস্ত উপাদান মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয় বা মানুষের প্রয়োজন মেটায়, সেটা হচ্ছে সম্পদ। যেমন ধান, গম, যব ইত্যাদি। এবার বলি অর্থনৈতিক পরিবেশ কাকে বলে। অর্থনৈতিক পরিবেশ কি? অর্থকরী সম্পদের উপর ভিত্তি করে কোনো দেশের সার্বিক উন্নতি, ঠিক আছে, যে পরিবেশ সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এবার দেখো সম্পদ কাকে বলে বললাম। এবার যদি বলি সম্পদের শ্রেণীবিভাগ, অর্থাৎ সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি। সম্পদকে আমরা তোমাদের মতন করে 3 ভাগে তোমরা বলবে, কৃষিজ, বনজ এবং খনিজ। তাহলে কৃষিজ সম্পদ কাকে বলে? কৃষিকাজ ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত সম্পদ উৎপাদন হয় সেগুলো হচ্ছে কৃষিজ সম্পদ, যেমন ধান। বনজ সম্পদ কাকে বলে? বন থেকে আমরা যে সমস্ত সম্পদগুলি আহরণ করি বা সংগ্রহ করি, যা মানুষের চাহিদা মেটায়, মানুষের অভাব পূরণ করে, সেটা হচ্ছে বনজ সম্পদ। যেমন বনের মধু, জ্বালানি কাঠ, মোম, এছাড়াও বিভিন্ন রকম কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়, তো ওগুলো হচ্ছে বনজ সম্পদ। এছাড়াও শিল্প সম্পদ আছে, খনিজ সম্পদ আছে। খনিজ সম্পদ কাকে বলে? যে খনি থেকে, অর্থাৎ মাটি খনন করে যে সমস্ত সম্পদ তোলা হয় বা আহরণ করা হয় এবং মানুষের প্রয়োজনে সেগুলো ব্যবহৃত হয়, সেই সমস্ত সম্পদগুলোকে আমরা বলি খনিজ সম্পদ, যেমন কয়লা, লোহা ইত্যাদি। তাহলে সম্পদের শ্রেণীবিভাগ হয়ে গেল। এবার আমরা বলবো কৃষিজ সম্পদ কাকে বলে বলেছি। কৃষিজ সম্পদের শ্রেণীবিভাগ, কৃষিজ সম্পদের শ্রেণীবিভাগ বলতে দেখবে তোমরা কৃষিজ সম্পদকে আমরা 2 রকমভাবে ভাগ করে থাকি। কী কী? একটা হচ্ছে উৎপাদনের সময় অনুযায়ী কৃষিজ সম্পদের শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে ব্যবহারের ধরন অনুযায়ী কৃষিজ সম্পদের শ্রেণীবিভাগ। তো এখন তোমাদের আলোচনা করব উৎপাদনের সময় অনুযায়ী কৃষিজ সম্পদের শ্রেণীবিভাগ। তো উৎপাদনের সময় অনুযায়ী কৃষিজ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সারা বছরের বিভিন্ন সময়ে কৃষিজ সম্পদ, কখনো শুষ্ক শীতল পরিবেশে চাষ করা হয়, কখনো গ্রীষ্মকালে জলসেচের সাহায্যে চাষ করা হয়, আবার কখনো বর্ষার শুরুতে বা গ্রীষ্মের শেষে কোনো কোনো ফসল বর্ষার জলের উপর নির্ভর করে চাষ করা হয়। এটা আজকে বলা হবে। এবার দেখো উৎপাদনের সময় অনুযায়ী কৃষিজ সম্পদকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কি কি? খারিফ শস্য, রবি শস্য, এছাড়াও তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত নেই যেটা, সেটা হচ্ছে জাহিদ শস্য। একটু জেনে রাখা ভালো, জাহিদ, আমি দেখো বোর্ডে লিখেছি জাহিদ শস্য বা জাহিদ ফসল। তার আগে বলে দিই খারিফ শস্য কাকে বলে। খারিফ শস্য কাকে বলে? গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে চাষ করা হবে আর শীতের আগে কেটে নেওয়া হবে, সেটা হচ্ছে খারিফ শস্য। যেমন ধান, উদাহরণ দিতে হবে। গম কাকে বলে? ভুল বললাম। রবি শস্য কাকে বলে? রবি শস্য হলো শীতের শুরুতে কাটা হয়, ফসল বোনা হয়, ঠিক আছে, উল্টে যাচ্ছে কথাটা। শীতের শুরুতে ফসল বোনা হয় এবং গ্রীষ্মের শুরুতে কেটে নেওয়া হয়, সেটা হচ্ছে রবি শস্য। অর্থাৎ শীতকালে যে সমস্ত ফসল চাষ করা হবে সেটা হচ্ছে রবি ফসল, ঠিক আছে। এছাড়াও তোমরা দেখতে পাবে জাহিদ ফসল বা জাহিদ শস্য। জাহিদ শস্যটা কি? সাধারণত গ্রীষ্মকালে চাষ করা হয়, জলসেচ ব্যবস্থার মাধ্যমে গ্রীষ্মকালে চাষ করা হয় যে সমস্ত ফসল, সেটা হচ্ছে জাহিদ ফসল বা জাহিদ শস্য। কি কি? শসা, তরমুজ ইত্যাদি। হলো। তাহলে খারিফ শস্য, রবি শস্য কাকে বলে হলো? খারিফ শস্য হচ্ছে বর্ষাকালে চাষ করা হবে, রবি শস্য শীতকালে চাষ করা হবে, জাহিদ ফসল গ্রীষ্মকালে চাষ করা হবে। হ্যাঁ, মোটামুটি বলা হয়েছে। এবার দেখো ব্যবহারের ধরন অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ। ব্যবহারের ধরন অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ বলতে আমরা যেগুলো ব্যবহার করি তার বিভিন্ন রকম ধরন আছে। যেমন খাদ্য হিসাবে গ্রহণ করি, তন্তু হিসাবে গ্রহণ করি, তৈলবীজ অর্থাৎ তেল পাই কিছু কিছু ফসল থেকে, সেই সমস্ত ফসলগুলো আজকে বলা হবে। কৃষিজ ফসল ব্যবহার ধরন অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। কি কি? খাদ্য ফসল, পানীয় ফসল, তন্তু জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল এবং তৈলবীজ জাতীয় ফসল। তো প্রতিটা কাকে বলে এবার শোনো। খাদ্য ফসল কাকে বলে?
কৃষিকাজ ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত ফসল উৎপাদন করা হয় যেগুলো আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি সেটা হচ্ছে খাদ্য ফসল, যেমন ধান। পানীয় ফসল কাকে বলে? যে সমস্ত ফসল আমরা পান করি, পানীয় হিসাবে ব্যবহার করি, সেটা হচ্ছে পানীয় ফসল। এছাড়াও কি আছে, যেমন চা, কফি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে চাকে আমরা বাগিচা ফসলও বলে থাকি। বাগিচা ফসল কি? বাগান করে বা ছোট ছোট জায়গায় ভাগ করে নিয়ে বাগান ব্যবস্থার মাধ্যমে চাষ করা হয় যে সমস্ত ফসল, সেটা হচ্ছে বাগিচা ফসল। ঠিক আছে, বাগিচা কথার অর্থ হচ্ছে বাগান। তন্তু জাতীয় ফসল। তন্তু জাতীয় ফসল কি? যে সমস্ত ফসল থেকে আমরা আঁশ পাই বা আঁশ তুলতে পারি বা পেয়ে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে তন্তু জাতীয় ফসল। যেমন পাট, তুলা। ডাল জাতীয় ফসল। ডাল জাতীয় ফসল কি কি? যে ছোলা, মুগ, মুসুর, অড়হর, এগুলো হচ্ছে ডাল জাতীয় ফসল। তৈলবীজ জাতীয় ফসল কি? যে সমস্ত ফসল থেকে আমরা তেল পেয়ে থাকি সেটা হচ্ছে তৈলবীজ জাতীয় ফসল, যেমন সূর্যমুখী, বাদাম, সরিষা ইত্যাদি। এইবার তোমাদের আলোচনার বিষয় আসছে আজকের আলোচনায়। তোমাদের পাঠ্যসূচি অন্তর্গত আছে ধান, অর্থাৎ আমাদের প্রধান খাদ্য ফসল কি? ধান। ধান তোমরা সবাই জানো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল। তো আমি ধান চাষের জন্য অনুকূল পরিবেশ যদি বলি, অনুকূল পরিবেশ বলতে ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ কেমন উষ্ণতা, বৃষ্টিপাত বা কেমন মাটি প্রয়োজন, এটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। আর একটা আছে অর্থনৈতিক পরিবেশ, যেমন বাজার, চাহিদা, মূলধন, যোগান, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো তোমাদের মতন করে লিখে দেওয়া হয়েছে, একটু দেখো। ধান চাষের জন্য 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন, ঠিক আছে। আর উষ্ণতা কত প্রয়োজন? 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধান চাষের পক্ষে আদর্শ। ঠিক ওই একই রকমভাবে ধান চাষের জন্য কেমন মাটির প্রয়োজন? উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি ধান চাষের পক্ষে আদর্শ। ভূমি কেমন হতে হবে? প্রায় সমতল, অর্থাৎ সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। এছাড়াও অর্থনৈতিক পরিবেশ আমরা যদি বলে থাকি কী কী হবে? মূলধন, শ্রমিক, যোগান, চাহিদা প্রভৃতি অর্থনৈতিক পরিবেশ ধান চাষের জন্য আদর্শ। এটা হচ্ছে টোটাল ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে। এইবার যদি বলি ধানকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ধানের শ্রেণীবিভাগ। ধানকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কী কী? আউশ, আমন এবং বোরো। ঠিক ওই একই রকমভাবে আউশ ধান কখন চাষ করা হয়? আউশ ধান সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চাষ করা হয় এবং আউশ ধান বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চাষ করা হয় এবং ঠিক দেখবে শ্রাবণ মাসে কেটে নেওয়া হয়, ঠিক আছে। আমন ধান কখন চাষ করা হয়? আমন ধান ওই শ্রাবণ ভাদ্র মাসে ফসল বোনা হবে আর কাটা হবে ঠিক শীষের শুরুতে, অর্থাৎ অঘ্রাণ পৌষ মাসে আমন ধান কেটে নেওয়া হবে। বোরো ধান কখন চাষ করা হবে? বোরো ধান শীতের শুরুতে, অর্থাৎ পৌষ মাঘ মাসে চাষ করা হবে এবং ফাল্গুন চৈত্র মাসে কেটে নেওয়া হবে বোরো ধান। তাহলে আউশ, আমন এবং বোরো হলো। এবার তোমাদের যদি বলা হয় ধানের 2টো ব্যবহার লেখো। ধান থেকে আমরা চাল পাই, চাল থেকে ভাত, মুড়ি, চিড়া, খই ইত্যাদি ইত্যাদি হয়, ঠিক আছে। আমরা খাদ্যশস্য হিসাবে যেহেতু ব্যবহার করছি। ধান গাছ থেকে যে খড়টা পাওয়া যায়, তাই তো, তা কিন্তু ঘর ছাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরও দেখবে ধান থেকে চাল বের করে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, ধানের তুষ, তাই তো। এই তুষ কিন্তু পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এইবার ধানের ব্যবহার হয়ে গেল। উচ্চ ফলনশীল কয়েকটা ধান বীজের নাম পড়বে তোমরা। কী কী? জয়া, রত্না, IR8, IR32, IR20, গোবিন্দ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো উচ্চ ফলনশীল ধান বলতে কী কী? যে সমস্ত ধান বীজ রোপণ করে আমরা বেশি পরিমাণে আরও বেশি পরিমাণে ফসল পেতে পারি, সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান। এইবার দেখো ধান উৎপাদক অঞ্চল, অর্থাৎ পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় ধান চাষ হয়। জেনারেলি কম বেশি সব জেলাতেই পশ্চিমবঙ্গে ধান চাষ হয়। এবার তোমাদের আলোচনায় যদি আসি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলায় ধান চাষ হয়ে থাকে। এই প্রসঙ্গে একটা বলে থাকি, পূর্ব বর্ধমান জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে
ধানের গোলা বলা হয়। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পূর্ব বর্ধমান জেলা। তোমরা জানো বর্ধমান জেলা ভাগ হয়ে গেছে দুভাগে, আগে ছিল শুধু বর্ধমান, এখন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, তাই তো। 2017 সালে 7ই এপ্রিল পশ্চিম বর্ধমান জেলাটা গঠিত হয়েছিল, ঠিক আছে। আর এ প্রসঙ্গে আর কি বলবো, হ্যাঁ এখানে আরেকটা যে আছে গবেষণাগার। গবেষণাগার জিনিসটা কি? গবেষণাগার হচ্ছে কোনো কৃষিজ, খনিজ বা বনজ দ্রব্য বা উৎপাদিত ফসল নিয়ে যেখানে গবেষণা করা হয়, অর্থাৎ আরও ভালোভাবে কি করে আরও বেশি ফলন পাওয়া যাবে, রোগ ব্যাধি, গাছের রোগ ব্যাধি বা জিনিসের খারাপ ভালো এগুলো নিয়ে গবেষণা করা হবে, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা বলবো গবেষণাগার। ঠিক ওই একই রকমভাবে ভারতে ধানের গবেষণাগার আছে উড়িষ্যার কটকে, আর পশ্চিমবঙ্গে ধানের গবেষণাগার আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়াতে, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের ধান বিষয়ে আলোচনা করা হলো, বাড়িতে পড়বে ভালো করে, আর কিছু অসুবিধা হলে স্কুল খোলা আছে ছুটির দিন ছাড়া, এসে খাতা দেখে নিয়ে যাবে প্রশ্ন লিখে। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।